ওয়ান ডাইমেনশনাল মোশন, একমাত্রিক গতি। তো একমাত্রিক গতিতে আমরা এই যে কাইনেমেটিক্স যে চ্যাপ্টারটা পড়তে চলেছি তার প্রাথমিক ধারণা কি ছিল? দেখো, বহু বছর আগে এই ওয়ান ডাইমেনশনাল মোশনের তথ্য কিন্তু আমাদের সামনে চলে এসেছে, কিন্তু সেখানটায় ভারতীয় বিজ্ঞানী এবং গ্রিক দেশের বিজ্ঞানীদের মধ্যে একটাই কনফিউশন ছিল যে তখনকার সময় তো স্থিতি, গতি, বেগ এগুলো সম্পর্কে, গতির সমস্ত তথ্য সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো যে কারণের জন্য তখন কি হয়েছিল না, যে কারণের জন্য তখনকার সময় সূর্য যে পৃথিবীর চারিদিকে যে ঘুরছে, এই যে ভুল তথ্য তখনও পর্যন্ত ওনাদের মধ্যে ছিল, ওই বিজ্ঞানীদের মধ্যে তখনও পর্যন্ত এই ধারণা, এই যে ভুল ধারণাটুকু ছিল। তো পরবর্তীকালে বিজ্ঞানী নিউটন তিনি গতি সম্পর্কে ধারণা দেওয়ার পর এবং ওনার তিনটা সূত্র থেকে যে গতি সম্পর্কিত আরো যে তথ্য যে এসছে তার থেকে এই ভুল ধারণা ক্রমশ সংশোধিত হয়, যে এই যে ভুল গতির সম্পর্কিত এই সকল তথ্যগুলোকে যে সায়েন্সে বর্ণনা করা হয়েছে সেই সায়েন্সটাকে আমরা কি বলে থাকি? বলবিজ্ঞান, যাকে আমরা বলে থাকি মেকানিক্স। দেখো, বলবিজ্ঞান প্রধানত দুই প্রকারের হয়ে থাকে। বলবিজ্ঞান যদি আমরা দেখি প্রধানত কয় প্রকার হয়? একটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি না গতিবিজ্ঞান, আরেকটা হচ্ছে স্থিতিবিজ্ঞান। তো গতিবিজ্ঞানকে আবার দুই প্রকারে ভাগ করা হয়েছে। কেমন ধরনের গতিবিজ্ঞানকে আবার দুই প্রকারে ভাগ করা হয়েছে? দেখো না, ভাগ করা হয়েছে, একটা হচ্ছে চলবিজ্ঞান, দ্বিতীয়ত স্মৃতিবিজ্ঞান। কি বিজ্ঞান? স্মৃতিবিজ্ঞান। দেখো, যেখানে স্থিতিবিজ্ঞান আমরা আলোচনা করব, সেক্ষেত্রে একটা বস্তু যদি স্থির থাকে তো তার সম্পর্কে কোনো রকম ধর্মের সূত্রপাত হয় না, কারণ স্থির বস্তুর ক্ষেত্রে কি কি ধর্ম আসতে থাকে? একটাই মাত্র স্থির ধর্ম, যেটা সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তন করে না। আর গতিবিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন রকম ধর্ম আসতে পারে। কেমন করে? না সময়ের সাপেক্ষে ওই বস্তুটার গতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, না একই হারে আছে, না ক্রমশ হ্রাস পাচ্ছে, না কিছুক্ষণ বৃদ্ধি পেলেও কিছুক্ষণ একসাথে চল, তাহলে বিভিন্ন রকম ধর্ম আমরা দেখতে চলেছি কি এই গতিবিজ্ঞানে। তো স্বাভাবিকভাবে স্মৃতিবিজ্ঞান আর চলবিজ্ঞান এই দুটো কি জিনিস নিয়ে বোঝাচ্ছে সেটা একটু দেখো। তো বিজ্ঞানী নিউটনের যে সূত্র রয়েছে ওই সূত্র থেকে আমরা গতির অবস্থা সম্পর্কে জানতে পারি। কোনো বস্তুর উপরে কতটা বল প্রয়োগ হচ্ছে সেই বল প্রয়োগ সেটা আমরা জানতে পারি, কি পরিমাণে বল প্রয়োগ করলাম সেই পরিমাণটুকু আমরা জানতে পারি। আবার কোনো বস্তু উপর কে বল প্রয়োগ করছে সেটাও আমরা জানতে পারি নিউটনের গতিসূত্র থেকে। তো যেখানটায় স্মৃতিবিজ্ঞান জিনিসটা হচ্ছে কি না, যেখানটায় কোনো বস্তুর উপরে বাহ্যিক কোনো বল প্রয়োগ করলাম, কোনো বস্তুর উপর বাহ্যিক আমি বল প্রয়োগ করলাম, তো বল প্রয়োগ করতে ওই বস্তুটার উপরে যে এফেক্টটা সৃষ্টি হয়েছে ওই এফেক্টটাকে বিশ্লেষণ করাটাই হচ্ছে স্মৃতিবিজ্ঞান। তাহলে কে প্রয়োগ করেছে, কিভাবে প্রয়োগ করেছে সেইগুলো সম্পর্কে কোনো তথ্য আমার জানার কোনো প্রয়োজন নেই। যে বস্তুর উপরে প্রয়োগ করেছি সেই বস্তুর মধ্যে কি কি এফেক্ট সৃষ্টি হলো সেই এফেক্টগুলো সম্পর্কে তথ্য নিরূপণ করাটাই হচ্ছে স্মৃতিবিজ্ঞান। আর চলবিজ্ঞান কি বলছে না, ওই বস্তুটার উপরে কে প্রয়োগ করলো, কি মানের প্রয়োগ করলো, কিভাবে প্রয়োগ করলো, মানে তার কারণগুলোকে বিশ্লেষণ করাটাই হচ্ছে চলবিজ্ঞান। তো চলবিজ্ঞান হচ্ছে কি বলতে পারি, চলবিজ্ঞান হচ্ছে কজ আর স্মৃতিবিজ্ঞান হচ্ছে এফেক্ট। চলবিজ্ঞানকে আমরা কি বলতে পারি? কজ বা কারণ বলতে পারি। স্মৃতিবিজ্ঞানকে আমরা কি বলতে পারি? এফেক্ট, সোজা ভাষা। ক্লিয়ার? তো আমরা কোনো বস্তুর আমরা দুটো অবস্থা আমরা বুঝতে পারি। একটা বস্তুর কি কি অবস্থা হতে পারে না, একটা স্থিতি অবস্থা হতে পারে আর একটা গতি অবস্থা হতে পারে। তো স্থিতি অবস্থা জিনিসটা হচ্ছে কি না, কোনো বস্তু সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তন যদি না করে তাহলে বস্তুর ওই রকম অবস্থাকে আমরা কি বলবো? স্থিতি অবস্থা। কোনো বস্তু সময়ের সাপেক্ষে যদি অবস্থার পরিবর্তন করে তাহলে ওই রকম অবস্থাকে আমরা কি বলবো? না গতি। ওইরকম অবস্থাকে আমরা কি বলবো? গতি। আর ওইরকম বস্তুকে আমরা বলবো গতিশীল বস্তু। তো স্থিতি বস্তুর যদি আমি একটা উদাহরণ নিই, তাহলে আমরা কি বলবো? না গাছপালা, ঘর বাড়ি এগুলো হচ্ছে কি স্থির বস্তুর উদাহরণ। আর গতিশীল বস্তুর যদি উদাহরণ নিই, একটা বলকে ছেটে দিলে যে মানে
ধর্মটা আমরা দেখতে পাই সেটাই হচ্ছে তার গতি। বা একটা গাড়ি চলতে আছে, তাহলে তার ওই ধর্মটাকে আমরা বলতে পারি গতি। এ কথার অর্থ থেকে আমরা বুঝতে পারছি যে গাড়িটা অলওয়েজ গতিশীল থাকতে চাইছে। যদি ওই গাড়িটার উপরে কোনো বাহ্যিক বল প্রয়োগ না হতো তাহলে চিরকালই কি দেখতাম, না গাড়িটা গতিশীলই থাকতো। আর ঘর বাড়ি বা কোনো একটা টেবিল যদি আমি এক জায়গায় রেখে দিই তাহলে আমি কি দেখতে পাই, ওই টেবিলটা চিরকালই ওই জায়গায় থাকে, যতক্ষণ না পর্যন্ত তার উপরে বাহ্যিক কোনো বল প্রয়োগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দেখতে পাই কি না ওই টেবিলটা ওই জায়গাটায় অবস্থান করছে। তাহলে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতাকে আমরা কি বলবো, স্থিতি জাড্য। তাহলে জাড্য জিনিসটা হচ্ছে দুই প্রকার। জাড্য হচ্ছে দুই প্রকার। জাড্য হচ্ছে একটা বিশেষ ধর্ম, যে ধর্মটা কি প্রদর্শন করে যে কোনো বস্তু স্থির থাকবে, তার ওই ধর্মটাকে আমরা বলবো স্থিতিজাড্য। কোনো বস্তু যদি গতিশীল থাকতে চায় তার ওই ধর্মটাকে আমরা বলবো গতিজাড্য। তার মানে সে অলওয়েজ চেষ্টা করছে যেন আমি গতিশীল থাকি। তাহলে জাড্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। এই দুটো হচ্ছে কি জাড্য। ক্লিয়ার হচ্ছে? তো স্থিতিজাড্য গতিজাড্যের দুটো উদাহরণ আমরা দেখে নিই একটা করে। তো স্থিতিজাড্যের উদাহরণ কি বলবো, সাপোজ ধরো তুমি গাড়ির মধ্যে বসে আছো, গাড়িটা স্থির অবস্থায় আছে, তো তখন তুমি কি দেখবে, গাড়ি স্থির, তোমার বডি স্থির, অন্য কোনো পার্সন থাকলো কি না থাকলো তোমার দেখা দরকার নেই, তুমি আর গাড়িকে নিয়ে ভাবো। তো এবারে তো গাড়ি স্থির, তুমি স্থির, হঠাৎ করে গাড়ি কি করলো, চলতে শুরু করলো। তো গাড়ি যদি চলতে শুরু করে তখন তুমি কি দেখবে, না গাড়ি যদি চলতে শুরু করে গাড়ির গাড়ির পাটাতনের সাথে তোমার যে পা লেগে আছে, তো লেগে থাকলে কি হবে, গাড়ি যখন তোমার দেহটাকে আমি দুটো অংশে ভাগ করছি, কোমর থেকে নিচেরটাকে নিম্নাংশ, কোমর থেকে উপরেরটাকে ঊর্ধ্বাংশ আমি বললাম। ক্লিয়ার? তো গাড়ি যখন চলতে শুরু করলো তো নিম্নাংশ তখন কি হলো, গতিশীল হয়ে গেছে, কিন্তু ঊর্ধ্বাংশ তখনো পর্যন্ত স্থির অবস্থায় আছে। তো ঊর্ধ্বাংশ বলতে আমি মাথাটাকে ধরলাম, যে মাথা কি চাইছে, যেহেতু সে প্রথমে স্থির অবস্থায় ছিল সেহেতু সে স্থির থাকার জন্য চেষ্টা করছে, তার স্থির থাকার ধর্মটাকে সে বজায় রাখার জন্য চেষ্টা করছে। তাহলে তখন সে কি করবে, না পা সামনের দিকে এগিয়ে গেছে কিন্তু মাথা তখন দেখবে স্থির থাকার জন্য সে তখন পিছিয়ে যায়। সে তখন কি হচ্ছে, না এরকম করে পিছনের দিকে হেলে পড়ছে। তাহলে এই যে পিছনের দিকে হেলে পড়া, আমরা গাড়িতে উঠলেই এই জিনিসগুলোকে আমরা লক্ষ্য করি যে পিছনের দিকে হেলে পড়লোটা কেন, না স্থিতিজাড্যের জন্য। তার ঊর্ধ্বাংশ স্থির থাকার জন্য স্থিতিজাড্যের কারণে পেছনের দিকে ঊর্ধ্বাংশ কি হয়, পেছনের দিকে হেলে পড়ে। গতিজাড্যের একটা উদাহরণ দেখো, ওই গাড়ি আবার চলতে শুরু করলো, তো তখন কি হবে, পেছন দিকে হেলে পড়ার পর তুমি আবার কি করলে, নিজেকে গতিশীল করে নিয়ে সেম জায়গায় ফিরে এলে। এবারে কি দেখতে পাচ্ছি, না গাড়ি গতিশীল, তোমার দেহও গতিশীল। ক্লিয়ার? তো হঠাৎ করে গাড়ি যখন ব্রেক কষলো, তখন কি হলো, তো তোমার দেহের নিম্নাংশ তখন স্থির হয়ে গেছে, ব্রেক কষা মানে কি, গাড়ির পাটাতন স্থির, গাড়ি স্থির, গাড়ির পাটাতন স্থির, তোমার নিম্নাংশ স্থির, কিন্তু ঊর্ধ্বাংশ তখনও পর্যন্ত গতিশীল অবস্থায় রয়েছে। তো ঊর্ধ্বাংশ গতিশীল অবস্থায় থাকার জন্য সে কি চাইছে, যে সামনের দিকে এগিয়ে যাবে। তো সামনের দিকে এগিয়ে যেতে গেলে কি করবে, না তখন সে সামনের দিকে এমনি করে ঝুঁকে পড়বে, সামনের দিকে এইভাবে কি হবে, সামনের দিকে ঝুঁকে পড়বে। তাহলে এই যে সামনের দিকে ঝুঁকে পড়লো কেন, না ঊর্ধ্বাংশ তখন তার গতিজাড্যের জন্য সামনের দিকে এগোতে চাইছে, যে কারণের জন্য সামনের দিকে সে ঝুঁকে পড়লো। তাহলে দেখতে পেলাম যে গতিজাড্যের জন্য সামনের দিকে ঝুঁকে পড়ছে, স্থিতিজাড্যের জন্য পেছনের দিকে হেলে পড়ছিল। তাহলে এই যে ধর্ম, এই দুটো ধর্মের কারণে কোনো বস্তু, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইছে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাইছে। তো স্থিতিজাড্যের মধ্যে আমি আগেও বলেছি, স্থিতিজাড্যের মধ্যে কোনো ধর্ম প্রদর্শন হয় না, কেবলমাত্র স্থির ধর্ম ব্যতীত, যে তার অলওয়েজ তার বেগ স্থির, তার বেগ জিরো। এটাই হচ্ছে স্থিতিজাড্যের ব্যাখ্যা। তো গতিজাড্যের ক্ষেত্রে বিভিন্ন রকমের ধর্ম এসে থাকে। তো কি কি ধর্ম এসে থাকে, ফার্স্ট যদি আমরা ধর্ম দেখতে চাই, যদি একটা ধর্ম দেখতে চাই, যে সরল রৈখিক ধর্ম, সরল রৈখিক গতি। তাহলে সরলরৈখিক গতিটা সরল রেখা বরাবর গতিশীল থাকতে চাইছে, যে কোনো বস্তু যদি গতিশীল হয় তাহলে ওই বস্তু যদি চিরকাল সরল রেখা বরাবর অগ্রসর হতে থাকে তাহলে ওই রকম গতিকে আমরা সরলরৈখিক গতি বলবো। সেকেন্ড আরেকটা গতি কি আসবে, না ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতি কেমন, না কোনো বস্তু একটা অক্ষের সাপেক্ষে যখন বনবন করে ঘুরতে থাকে তো তখন তাকে আমরা বলবো কি, ঘূর্ণন গতি। ক্লিয়ার? আচ্ছা, তৃতীয় হচ্ছে কি, আবর্ত গতি। তো আবর্ত গতি হচ্ছে কি, না আবর্ত গতি হচ্ছে যে কোনো একটা বস্তু একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে আবার এগিয়েও যাচ্ছে। কেমন করে, না গাড়ির চাকা। তো গাড়ির চাকা বা সাইকেলের চাকা যেটাই ধরবে, ধরো দেখো সাইকেলের চাকাটা তার এক্সেলের রেসপেক্টে ঘুরতে আছে,
কিন্তু আবার দেখো চাকাটা ঘুরতে আছে এবং সামনের দিকেও সাইকেলটা এগিয়েও যাচ্ছে। তো ঘুরতে ঘুরতে এগিয়ে যাওয়া, ঘুরতে ঘুরতে, ঘূর্ণনে কি ছিল, একটা জায়গায় থেকে খালি ঘুরছিল, স্থির অবস্থায় ঘুরছে, কিন্তু আবর্ত গতিতে কি দেখলাম যে ঘুরছে তার সাথে সাথে এগিয়েও যাচ্ছে। তো এইরকম গতিটাকে আমরা কি বলবো, আবর্ত গতি। ক্লিয়ার? তো এই বিশেষ 3 প্রকারের গতি আমরা দেখে থাকি। তো আজকে আমরা সরল রৈখিক গতি এবং বক্র গতি নিয়ে আলোচনা করব। তো সরল রৈখিক গতি এবং বক্র গতি নিয়ে আলোচনা। বক্র গতি মানে কি, তার সময়, কিছু সময় অন্তর সে তার দিক পরিবর্তন করতে আছে, কিছু সময় অন্তর, মানে নির্দিষ্ট সময় নয়। মনে রাখবে যে নির্দিষ্ট সময় আমি বলছি না, যে কখনো 1 সেকেন্ড পরে, কখনো 3 সেকেন্ড পরে, কখনো 4 সেকেন্ড পরে। তো সময় অন্তর সে কি করছে, তার দিক পরিবর্তন করছে, সেরকম গতিটাকে আমরা বলবো কি, বক্রগতি। তো আমরা গতির যে সকল আরো ধর্ম রয়েছে, বিশেষ ধর্ম, সেই বিশেষ ধর্ম আমরা দেখব। তো প্রথমে আমরা দেখব, আগে তার শ্রেণী বিভাগটা দেখিয়ে দিই। শ্রেণী বিভাগটা দেখানোর পর বিশেষ ধর্মগুলো আমরা ব্যাখ্যা করব। দেখো শ্রেণী বিভাগ লক্ষ্য করো। দেখো গতি কয় প্রকারের হয়ে থাকে। গতি আমরা যদি বিশেষ করে দেখি, গতি ধর্ম, বিশেষ ধর্মগুলো আমরা দেখব। তো প্রথম আমরা দেখব অতিক্রান্ত দূরত্ব। প্রথম আমরা কি দেখব, অতিক্রান্ত দূরত্ব। দ্বিতীয় আমরা কি দেখব না, সরণ দেখব। ক্লিয়ার? তো তৃতীয় আমরা কি দেখব, তৃতীয় সরণের পর আমরা দেখব দ্রুতি। কি দেখব, দ্রুতি। চতুর্থ আমরা কি দেখব না, বেগ। পঞ্চম আমরা কি দেখব, ত্বরণ। পঞ্চম ত্বরণ দেখব। ষষ্ঠ কি দেখব, মন্দন দেখব। আর সপ্তম কি দেখব, ভরবেগ দেখব। যে এই কটা ধর্ম বিশেষ ধর্ম, এই বিশেষ ধর্মগুলোকে আমরা একটু নোট করে নেব এবং বুঝে নেব। ক্লিয়ার হচ্ছে? তো অতিক্রান্ত দূরত্ব কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করবে। সাপোজ ধরো কোনো একটা বস্তু এ অবস্থান থেকে বি অবস্থানে যাচ্ছে, সে কোন পথে যাচ্ছে না, এরকম করে গেল, এইভাবে গেল একবার, এটা হচ্ছে প্রথমবার গেল। দ্বিতীয়বার গেল এ থেকে বিতে এইভাবে গেল। তৃতীয়বার গেল এ থেকে বিতে এইভাবে গেল। তাহলে 3 রকম পথ বরাবর সে যেতে পারে এ থেকে বিতে। তাহলে এখানটা অতিক্রান্ত দূরত্ব কোনটা, যে এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে প্রত্যেক মুহূর্তে সে যে দিক পরিবর্তন করছে। দিক পরিবর্তন করছে কেমন করে বুঝবে, দেখো যখন এইখানটায় ছিল তখন তার গতির অভিমুখ কোন দিকে, এই বরাবর, স্পর্শক বরাবর। এই জায়গাটা যখন ছিল তার গতির অভিমুখ এই দিকে। এই জায়গাটা ছিল তখন গতির অভিমুখ এই দিকে, স্পর্শক বরাবর। এই জায়গাটা যখন ছিল তার গতির অভিমুখ এই দিকে। স্পর্শক জিনিসটা কি, যে কোনো একটা বৃত্ত যদি হয়ে থাকে, তাহলে ওই বৃত্তের কোনো একটা বিন্দু থেকে যদি একটা সরলরেখা বানাই, ওই সরলরেখা কেবলমাত্র ওই বিন্দুটাকে যদি ছেদ করে যায়, তখন ওই সরলরেখাটাকে আমরা বলে থাকি স্পর্শক। তাহলে ওই বিন্দুটার রেসপেক্টে যখনই আমরা কোনো স্পর্শক বানাচ্ছি, কেবলমাত্র ওই বিন্দুটাকে যখন ছেদ করে যায়, তাহলে ওই সরলরেখাটা কেমন প্রকৃতির হয়ে থাকে না, এইরকম দেখতে হয়ে থাকে। তাহলে প্রতিটা মুহূর্তে দেখো তার দিক পরিবর্তন হতে আছে। এক্ষেত্রে দেখো প্রতিটা মুহূর্তে দিক পরিবর্তন হতে আছে, এক্ষেত্রে প্রতিটা মুহূর্তে দিক পরিবর্তন হতে আছে। আচ্ছা, এক্ষেত্রে লক্ষ্য করো, কোন একটা বিন্দুতে যদি আমি একটা স্পর্শক বানাই, কোন একটা বিন্দুতে যদি স্পর্শক বানাই, কোন একটা বিন্দুতে যদি স্পর্শক বানাই, তাহলে প্রতিটা মুহূর্তে দিক কি ছিল, 2 নম্বর চিত্রটার ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে দিক কি ছিল, একই দিকে ছিল, তাই না? তাহলে আমাকে অতিক্রান্ত দূরত্ব বলছে কি না, অতিক্রান্ত দূরত্ব বলছে যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করুক আর নাই করুক, কোনো পথ যখন সে অতিক্রম করছে তার দিক যদি পরিবর্তন হয়, তার দিক যদি পরিবর্তন হয়, তখন ওই পথটাকে আমরা কি বলবো, অতিক্রান্ত দূরত্ব। তাহলে সোজা ভাষায় যদি আমরা একটু সংজ্ঞাটা দিই, যাতে বোঝা যায়, সংজ্ঞাটা যাতে বোঝা যায়, কি বলছি না, কোনো গতিশীল বস্তু অভিমুখ পরিবর্তনের দ্বারা অতিক্রান্ত পথকে কি বলবো, অতিক্রান্ত দূরত্ব। তাকেই আমরা কি বলবো, অতিক্রান্ত দূরত্ব। তো পথের নির্দিষ্ট একটা লেন্থ রয়েছে, যে এইখান থেকে এইটুকু পর্যন্ত নির্দিষ্ট একটা লেন্থ আছে, মাপতে পারবো, কিন্তু তার অভিমুখ পরিবর্তন হতে আছে। তাহলে যদি আমরা মাপতে পারি, পরিমাপ করতে পারি, তো পরিমাপ আমরা করতে পারছি, তার মানে তার মান আছে। কিন্তু অভিমুখ যদি আমরা দেখি, তো নির্দিষ্ট অভিমুখ নেই, তাই না? তার মানে অতিক্রান্ত দূরত্ব কেমন প্রকৃতির রাশি না, স্কেলার রাশি। কেমন প্রকৃতির রাশি, স্কেলার রাশি। এর মান যেহেতু রয়েছে,
এর মান যেহেতু রয়েছে, যেহেতু একটা পথকে বোঝাচ্ছে, পথটা একটা দৈর্ঘ্যকে বোঝায়, পথ একটা কি বোঝায়, দৈর্ঘ্যকে বোঝায়, সেহেতু এর সিজিএস এবং এসআই একক কি হয়ে থাকে, সিজিএস এর সেন্টিমিটার আর এসআই তে মিটার। যেহেতু দৈর্ঘ্যের সিজিএস আর এসআই একক কি হয়ে থাকে, সিজিএস এর সেন্টিমিটার, এসআই তে মিটার। সিমিলারলি অতিক্রান্ত দূরত্বেরও সিজিএস একক কি না সেন্টিমিটার, আর এসআই একক হচ্ছে মিটার। ক্লিয়ার? আচ্ছা, এর মাত্রা যদি দেখতে চাই যে সেন্টিমিটারের মাত্রা আর মিটারের মাত্রা কি হয়ে থাকে না, মাত্রা যদি আমরা দেখি তো কি দেখবো, এল। কেন, সেন্টিমিটার বা মিটার দুজনেই লেন্থকে বোঝায়, তো লেন্থ মানে কি দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের মাত্রা কি হয়ে থাকে, এল হয়ে থাকে, তাই না? আচ্ছা, তো এবারে আমরা দেখবো সরণ। তো সরণ জিনিসটা কি, এই চিত্রে লক্ষ্য করো যে এই চিত্রে এটা একটা পথ ছিল, এটা একটা পথ ছিল, আর এটা একটা পথ ছিল। তাহলে এখানটায় কোন পথের ক্ষেত্রে তুমি ভালো করে লক্ষ্য করো যে দিক পরিবর্তন হয়নি, একটা নির্দিষ্ট দিক রয়েছে না এই পথটার ক্ষেত্রে, 2 নম্বর পথটার ক্ষেত্রে। তাহলে কোনো বস্তু স্থান পরিবর্তন করেছে ঠিক, এ থেকে বি তে এসছে ঠিক, কিন্তু তার অভিমুখের কোনো পরিবর্তন হয়নি, একটা নির্দিষ্ট অভিমুখে যেতে আছে, তো তখন আমরা ওই রকম পথটাকে আমরা কি বলবো, সরণ। তাহলে এইরকম পথটা কেমন দেখতে হয় না সরল রৈখিক, একটা নির্দিষ্ট অভিমুখ যদি হয় তাহলে ওই পথটা কেমন হয়ে থাকে না সরল রৈখিক পথ হয়ে থাকে। তো সরণ আমরা কাকে বলবো, দেখো সরণ কাকে বলছি না, কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট অভিমুখে সরল রৈখিক পথ অতিক্রম করলে তাকে সরণ বলে। তাহলে সরণ একটা কি বোঝাচ্ছে, লেন্থ বোঝাচ্ছে। আচ্ছা, সরণ একটা কি বোঝাচ্ছে, লেন্থ বোঝাচ্ছে। তাহলে এ থেকে বি পর্যন্ত এই যে পথটা, এই পথটাকে আমরা পরিমাপ করতে পারছি, তার মানে মান রয়েছে, আর এর একটা নির্দিষ্ট অভিমুখ রয়েছে, সেহেতু অভিমুখ রয়েছে। তাহলে মান আর অভিমুখ দুটোই যদি থাকে তখন তাকে আমরা কি বলবো, এটা হচ্ছে না ভেক্টর রাশি। ক্লিয়ার? এটা হচ্ছে কি না ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি আমরা বুঝতে পারলাম। নেক্সট আমরা দেখবো এই সরণের একক কি, সরণের একক কি হয়ে থাকে না, সরণের একক যেহেতু এটা মান যেহেতু রয়েছে সেহেতু অভিমুখ তো আমরা বুঝতে পেরে গেলাম, কিন্তু মান রয়েছে, মান নির্ণয়ের পদ্ধতিটা কি না লেন্থ কত রয়েছে। তাহলে এই লেন্থের একক যা হবে, লেন্থের একক কি, দৈর্ঘ্যের একক কি না দৈর্ঘ্যের সিজিএস একক সেন্টিমিটার, এসআই একক মিটার। তো সিজিএস একক তাহলে কি হবে সেন্টিমিটার, এসআই একক কি হবে না মিটার। সিম্পল, যেহেতু মান রয়েছে, দৈর্ঘ্য রয়েছে। আচ্ছা, এর মাত্রা কি আসবে না, মাত্রা যেহেতু দৈর্ঘ্যের মাত্রা এল, সেহেতু এরা যেহেতু দৈর্ঘ্যকেই নির্দেশ করছে, সরণ যেহেতু দৈর্ঘ্যকেই নির্দেশ করছে, সেহেতু সরণেরও মাত্রা কি আসবে এল। ক্লিয়ার হলো, বোঝাতে পেরেছি? তো কোনো ক্ষেত্রে যদি সরণকে আবার এইভাবে পরিমাপ করতে বলে যে সাপোজ ধরো কোনো একটা বস্তু এরকম ভাবে গেল, এইদিকে গেল 3 মিটার গেল, আবার কিছুক্ষণ পরে এইদিকে গেল 5 মিটার গেল, তাহলে এটা হচ্ছে কি ইনিশিয়াল এ, এটা হচ্ছে বি ধরলাম, তো বি পয়েন্টে আসার পর আবার তো পুরো একদম 90 ডিগ্রি কোণে আবার 5 মিটার পর সি বিন্দু পর্যন্ত গেছে। তাহলে এর সরণ কত হবে না, সরণ বার করার প্রসিডিওর কি না এ থেকে সি পর্যন্ত সরল রৈখিক দূরত্ব আমরা বানাবো। কেন না সরল কি বলছে না সরল রৈখিক পথ হতে হবে এবং নির্দিষ্ট অভিমুখে। তাহলে এক্ষেত্রে তো অভিমুখ পরিবর্তন হয়েছে, তাহলে নির্দিষ্ট অভিমুখ কোনটা, যে ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত একটা সরলরেখা আমরা বানাবো, বানানোর পর তার সরলরৈখিক দূরত্বটাই আমরা পরিমাপ করলে সেটাই বুঝে যাবে কি না সরণ। ক্লিয়ার? তো সরণ কোন জিনিসটা না প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্বটাই তাহলে সরণকে বোঝাচ্ছে। সোজা ভাষায়, পাতি ভাষায় আমরা যদি লিখি তাহলে এই সরণটা আমরা কি করে বার করবো, তাহলে এই অতিভুজটা আমাকে বানাতে হবে। তাহলে এই অতিভুজটা কত হবে, দেখো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ পিথাগোরাসের সূত্র কি বলছে, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের স্কয়ার মানে হচ্ছে কি এটা সরণ, তাহলে সরণের স্কয়ার সমান আমি কি বলতে পারি লম্ব স্কয়ার, তাহলে লম্ব হচ্ছে 5 স্কয়ার আর ভূমি হচ্ছে 3 স্কয়ার। তার মানে সরণ সমান কত হচ্ছে √5 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এটাকে ভ্যালু যেটা হবে সেটাই হচ্ছে সরণ, বার করতে পারবো। তাহলে সরণকে আমরা এইভাবে বার করি, তাহলে সরণ হচ্ছে কি প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব বানিয়ে দেবে, সেটাই বুঝে যাবে সরণ।
নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমরা দেখব দ্রুতি। নেক্সট আমরা কি দেখব? দ্রুতি। দেখো দ্রুতি কি বলতে আছে, তাহলে দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন এগুলো আমরা পরপর দেখব। দেখো দ্রুতি কি বলছে, দ্রুতি। তো দেখো আমি টপিকস লিখে দিলাম যে দ্রুতি দেখব, যে দ্রুতি কি বলতে আছে। দেখো দ্রুতি বলছে কোন একটা বস্তু ধরো এ থেকে বি পজিশনে যাচ্ছে, ঠিক এ থেকে বি পজিশনে গেল, ক্লিয়ার, এ থেকে বি পজিশনে গেল। আচ্ছা এটা মুছে দিয়ে করলে হবে না, নালে এই পাশে দ্রুতি করে দেবো, এই পাশে বেগ করে দেবো। আচ্ছা বোঝা যাচ্ছে। তো এ থেকে বি পজিশনে কোনো বস্তু যাচ্ছে, কিভাবে যাচ্ছে না অভিমুখ পরিবর্তন করতে করতে যাচ্ছে। কেমন করে না নির্দিষ্ট অভিমুখে নয়, নির্দিষ্ট অভিমুখে নয়। তাহলে অভিমুখ যদি পরিবর্তন করতে করতে যায় এইভাবে যাবে, এটা হচ্ছে অভিমুখ পরিবর্তন করতে করতে আছে। কেন না এই বিন্দুতে যদি আমি স্পর্শক বানাই তাহলে অভিমুখ এইদিকে, এই বিন্দুতে যদি স্পর্শক বানাই অভিমুখ এইদিকে, এই বিন্দুতে যদি স্পর্শক বানাই অভিমুখ এইদিকে, তাহলে অভিমুখ পরিবর্তন হতে আছে। আবার এইভাবেও তো হতে পারে, এরকম 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 এই, তাহলে এটাও তো অভিমুখ হ্যাঁ। তার মানে আমরা বলতে পারি যে কোনো গতিশীল বস্তু, গতিশীল বস্তু বক্রপথে, বক্রপথে কোনো গতিশীল বস্তু বক্রপথে যাবে। তাহলে দ্রুতি জিনিসটা আবার কি? দ্রুতি জিনিসটা বলছে যে এ থেকে বি পর্যন্ত এই বক্রপথে যেতে, বক্রপথে যেতে, বক্রপথে একক সময়ে যে পথ অতিক্রম করে, যে পথ অতিক্রম করে। তাহলে এ থেকে বি পর্যন্ত কোন একটা বস্তু গেছে, ঠিক আছে, তাহলে এ থেকে বি পর্যন্ত টোটাল পথ কত? আমি মানলাম যে 50 মিটার। এ থেকে বি পর্যন্ত যেতে তার কত সময় লেগেছে না 10 সেকেন্ড। তাহলে একক সময় মানে কি না 1 সেকেন্ডে তাহলে অতিক্রম করে। তাহলে দ্রুতি জিনিসটা কি বলছে? আচ্ছা যে পথ অতিক্রম করে তাকে লিখে দিই, কমপ্লিট করে দিই, তাকে দ্রুতি বলে। তাহলে দ্রুতিটা আমরা কি করে বার করব? যে একক সময় যে পথ অতিক্রম করে, তাহলে 10 সেকেন্ডে যদি 50 মিটার পথ অতিক্রম করে তাহলে 1 সেকেন্ডে কত করবে না টোটাল পথকে সময় দিয়ে আমি কি করব ভাগ করে দেব। তাহলে মোট পথ ডিভাইডেড বাই মোট সময় দিয়ে আমি যদি ভাগ করে দিই যেটাই পাবো সেটাই হচ্ছে কি দ্রুতি। ক্লিয়ার হলো? সেটাই হচ্ছে কি দ্রুতি। তার মানে এখানকার হিসাব মতো কত আসবে 50/10 সমান হচ্ছে কত না 5 মিটার পার সেকেন্ড। কেন না উপরে মিটার বাই নিচে সেকেন্ড, তো মিটার পার সেকেন্ড। তার মানে স্বাভাবিকভাবে আমি বুঝতে পারছি যে দ্রুতির সিজি এসআই একক কি আসতে চলেছে? দ্রুতির এসআই একক মিটার পার সেকেন্ড। কেন না পথ একটা দৈর্ঘ্যকে বোঝায়, সময় টাইমকে বোঝাচ্ছে, সময় সেকেন্ডকে বোঝাচ্ছে। তাহলে দৈর্ঘ্যের সিজিএস একক কি সেন্টিমিটার, এসআই একক কি মিটার, তাহলে মিটার বাই সেকেন্ড। তাহলে এসআই তে মিটার বাই সেকেন্ড। সিজিএস এ কি আসবে? সিজিএস এ আসবে সেন্টিমিটার বাই সেকেন্ড। সিজিএস এ কি আসবে? সেন্টিমিটার বাই সেকেন্ড। ক্লিয়ার করা গেল? আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে যে অভিমুখ পরিবর্তিত হচ্ছিল কিন্তু একটা মান তো অবশ্যই ছিল, একটা মান অবশ্যই ছিল। তার মানে অভিমুখ যদি পরিবর্তন হয়, মান যদি থেকে থাকে, তো সেরকম রাশিকে আমরা কি বলে থাকি? স্কেলার রাশি। তাহলে দ্রুতি হচ্ছে কি ধরনের রাশি না স্কেলার রাশি। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। ক্লিয়ার করা গেল? আচ্ছা এর এককটা আমরা বুঝতে পারলাম। মাত্রা কি আসবে? মাত্রা, তো মাত্রা যদি দেখতে হয় তাহলে মিটার বাই সেকেন্ড, এককটা আগে লিখে নাও, মিটার বাই সেকেন্ড, যে কোনো একটা একক সিজিএস না এসআই। তো মিটার কাকে বোঝাচ্ছে না মিটার বোঝাচ্ছে লেন্থকে, সেকেন্ড বোঝাচ্ছে টাইমকে, মাঝখানে ডিভাইড চিহ্ন ছিল বলে ডিভাইড চিহ্ন দিয়েছি। তাহলে L/T, তাহলে টিটাকে যদি উপরে উঠাই টি এর এখানটায় কি আছে +1 রয়েছে, তাহলে উপরে গেলে কি হবে -1। ইনভার্সের সূত্র, সূচকের নিয়ম অনুসারে L(t⁻⁻1)। তাহলে এটাই হচ্ছে দ্রুতির মাত্রা। ক্লিয়ার হলো? তাহলে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। দ্রুতি কয় প্রকারের হয়ে থাকে যদি দেখতে চাই? দ্রুতি 2 প্রকারের, স্বাভাবিকভাবে 2 প্রকারের হয়ে থাকে। তাহলে এই পাশে করে দেখাই তো দ্রুতি কয় প্রকারের হয়ে থাকে? দ্রুতি 2 প্রকারের হয়ে থাকে স্বাভাবিক, কিন্তু আমরা যদি দেখি 3 প্রকার। কেন না একটা তাৎক্ষণিক দ্রুতি রয়েছে, তাহলে সেটাই দেখব যে দ্রুতি আমরা শ্রেণী বিভাগে তাহলে 3 প্রকার লিখবো না 2 প্রকার লিখবো? 3 প্রকার দেখে নিই নাকি? আচ্ছা তাহলে ভালো হয়। তো দ্রুতি কয় প্রকার? 3 প্রকার। দ্রুতি 3 প্রকার শ্রেণী বিভাগ। তো শ্রেণী বিভাগে আমরা দেখব দ্রুতি কয় প্রকার না 3 প্রকার। একটা হচ্ছে সমদ্রুতি, 2
অসম দ্রুতি, 3 হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি। একটা হচ্ছে সমদ্রুতি, অসম দ্রুতি, আরেকটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। সমদ্রুতিটা কি? যে সমদ্রুতিটা হচ্ছে এইরকমই, উদাহরণটা দেখো, আমি উদাহরণগুলো দিয়ে দিলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো এ থেকে বি পর্যন্ত কোনো একটা বস্তু যাচ্ছে, এ থেকে বি পর্যন্ত কোনো একটা বস্তু সরলরৈখিক পথ হয়ে গেল। এটা কেমন করে যাচ্ছে? না এরকম বক্র পথে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি ধরো 20 মিটার, এ থেকে বি হচ্ছে 20 মিটার। ধরো প্রথম 1 সেকেন্ডে গেল, প্রথম 1 সেকেন্ডে যাচ্ছে 5 মিটার, প্রথম 1 সেকেন্ডে গেল 5 মিটার, পরের 1 সেকেন্ডে গেল 5 মিটার, তার পরের 1 সেকেন্ডে গেল 5 মিটার। কত মিটার? 5 মিটার। আচ্ছা, তার পরের 1 সেকেন্ডে আবার গেল 5 মিটার। তাহলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার অতিক্রান্ত দূরত্ব আমরা কি দেখতে পাচ্ছি? 5 মিটার সমান একই হারে। এটা তো অতিক্রান্ত দূরত্ব। কেন না? এই পথের অভিমুখ নির্দিষ্ট নয়, সেহেতু আমরা অতিক্রান্ত দূরত্ব বলবো। যদি নির্দিষ্ট হতো তাহলে আমরা তাকে সরণ বলতে শিখতাম। আচ্ছা, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি দেখতে পাচ্ছি? সমান সমান হারে হতে আছে। তাহলে সমান সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব যদি সমান হতে থাকে তখন তাকে আমরা কি বলবো? না সমদ্রুতি। আর অসমদ্রুতি কি বলছে লক্ষ্য করো। দেখো অসমদ্রুতি বলছে এটাই যে কোনো একটা বস্তু এ থেকে বি পর্যন্ত যাচ্ছে এরকম বক্রপথে, মানলাম এরকম বক্রপথে এই 20 মিটারই পথ যাচ্ছে, 20 মিটার পথই যাচ্ছে। দেখো কেমন ভাবে যাচ্ছে না, প্রথম 1 সেকেন্ডে গেল 5 মিটার, তার পরের 1 সেকেন্ডে গেল 4 মিটার। কত মিটার? 4 মিটার। তার পরের 1 সেকেন্ডে গেল ধরো 6 মিটার। তাহলে কত হয়ে গেল না 3 সেকেন্ডে কত গেছে? 5 4 9 9 6 15। তার পরের 1 সেকেন্ডে ধরো গেল 5 মিটার। তাহলে কত হলো? এখানটায় 20 হয়ে গেছে না? আচ্ছা, আমি একটু ভাগ করে নিচ্ছি। পরের 1 সেকেন্ডে ধরো 3 মিটার, তারপরে 1 সেকেন্ডে ধরো 2 মিটার। তাহলে কত হলো? 5 4 9 9 6 15 15 3 18 18 2 20। তাহলে প্রত্যেক 1 সেকেন্ডের ব্যবধানে তার অতিক্রান্ত পথ কি দেখতে পাচ্ছি? আলাদা। হ্যাঁ, এর পরের যে কোনো একটা ক্ষেত্রে রিপিট হতে পারে, কিন্তু 1 সেকেন্ডে তার অতিক্রান্ত পথ আমরা কি দেখতে পাচ্ছি? যে ভিন্ন 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 পথ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই রকম দ্রুতিকে আমরা কি বলবো? না অসম দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতিটা কি? তাৎক্ষণিক দ্রুতিটা কি? না এ থেকে বি পর্যন্ত যাচ্ছে, এ থেকে বি পর্যন্ত, এ এটা হচ্ছে বি। ক্লিয়ার? তাহলে তাৎক্ষণিক দ্রুতিটা কি বলছে? না এ থেকে বি পর্যন্ত পথটা হচ্ছে কত? না 20 মিটার। এ থেকে বি পর্যন্ত পথটা হচ্ছে কত? 20 মিটার। তাহলে এ থেকে বি পর্যন্ত পথ 20 মিটার হতে পারে, এ থেকে বি পর্যন্ত পথ 20 মিটার হতে পারে, কিন্তু প্রথম 1 সেকেন্ডে সে কত মিটার গেছে? তাহলে প্রথম 1 সেকেন্ডে সে কত মিটার গেছে? আমাকে সম্পূর্ণ পথ কিন্তু ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই যে প্রথম 1 সেকেন্ডে কত পথ গেছে। একটা নির্দিষ্ট মুহূর্তে যে এই 1 সেকেন্ডে কত পথ গেছে, বা বলতে পারে যে চতুর্থতম সেকেন্ডে সে কত পথ যাচ্ছে। চতুর্থতম সেকেন্ডে, হ্যাঁ চতুর্থতম সেকেন্ডে সে ধরো এইখান থেকে এইটুকু পথ গেছে চতুর্থ সেকেন্ডে, কিন্তু যে এখানটায় 3 সেকেন্ড শেষ, এখান থেকে তাহলে শুরু, তাহলে এখান থেকে তাহলে শুরু, তাহলে 3.1 3.2 3.3 3.4 এমনি করে করে এখানটায় চতুর্থতম সেকেন্ড আবার শেষ, চতুর্থতম, আর এটা হচ্ছে কি পঞ্চম সেকেন্ড। তাই না? দেখো এইখান থেকে এইটুকু, এটা 0, 0 থেকে এত দূর 1, এত দূর কত ছিল? 1 সেকেন্ড। এইখান থেকে এত দূর কত ছিল? না 2 সেকেন্ড। তাহলে এই ইন্টারভালটা কি বোঝাচ্ছে? না 2 সেকেন্ডকে বোঝাচ্ছে। এই ইন্টারভালটা কত সেকেন্ডকে বোঝাচ্ছে? না 3 সেকেন্ডকে বোঝাচ্ছে। এইখান থেকে এতটুকু কত সেকেন্ডকে বোঝাচ্ছে? না 4 সেকেন্ডকে বোঝাচ্ছে। তাহলে এই চতুর্থতম সেকেন্ডে সে কত পথ গেল, একটা পার্টিকুলার সেকেন্ডে সে কত পথ যাচ্ছে, সেটাই নির্ণয় করাকে আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি। যে তাৎক্ষণিক দ্রুতির সংজ্ঞাটা যদি আমরা এইভাবে দিই, কোনো মুহূর্তে, তাহলে এটা রাফ করে দিই, তাহলে তাৎক্ষণিক দ্রুতির সংজ্ঞাটা একটু আলাদা রকমের। যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো গতিশীল বস্তু কোনো নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্বকে বলে তাৎক্ষণিক দ্রুতি। যে কোনো একটা পার্টিকুলার সময়, টোটাল সময় আমার জানার দরকার নেই, একটা নির্দিষ্ট সময়ে
তাৎক্ষণিক দ্রুতি বলে। কোন একটা পার্টিকুলার সময় কোন একটা নির্দিষ্ট মুহূর্তের জন্য সে কত পথ অতিক্রম করছে সেটাই হচ্ছে তার তাৎক্ষণিক দ্রুতি। ক্লিয়ার হচ্ছে? এবারে আমরা দেখব বেগ। তো দ্রুতি আমরা ওভারঅল গোটাটা কি ক্লিয়ার করলাম, তো বেগ দেখব। তো বেগ জিনিসটা কি বলছে, তো বেগ বলার পর আজকের মতো আমি এখানটায় রাখবো। নেক্সট আমরা যেটা শেষ করব ত্বরণ, মন্দন, ভরবেগ। ক্লিয়ার? তো আজকে অতিক্রান্ত দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ চারটা কভার করেছি। এর পরের দিন যেটা আমরা বলবো ত্বরণ, মন্দন আর ভরবেগ। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, বেগ জিনিসটাকে শেষ করে নিই। এবার আমরা দেখব বেগ জিনিসটা কি বলছে, যে বেগ জিনিসটা কি। বেগ কাকে বলবো? দেখো, বেগ জিনিসটা হচ্ছে কি, দেখো এ থেকে বি পর্যন্ত কোন একটা বস্তু বক্রপথেও যেতে পারে, আবার এইভাবেও যেতে পারে, এটাও বক্রপথ। আবার কোন একটা বস্তু এ থেকে বি তে সরলরৈখিক পথেও যেতে পারে। তাহলে তিনটা পথে যেতে পারে। তো বেগ বলছে, বেগ কি বলছে না, কোনো গতিশীল বস্তু সরল রৈখিক পথ বরাবর একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে বেগ বলে। তার মানে কি বোঝাচ্ছে, যে এ থেকে বি পর্যন্ত সরলরৈখিক পথ কোনটা, এগুলো তো বক্রপথ, তাহলে এই পথগুলো হবে না, তাহলে কেবলমাত্র সরলরৈখিক পথটা আমাকে নিতে হবে। হ্যাঁ, এ থেকে বি পর্যন্ত পথ কত, আমি মানলাম যে এটা হচ্ছে 50 মিটার। ক্লিয়ার? তো যেতে কত সময় লেগেছে, আমি মানলাম যে 5 সেকেন্ড সময় লেগেছে। কত সেকেন্ড সময় লেগেছে? 5 সেকেন্ড। তাহলে একক সময়ে কত পথ অতিক্রম করলো না, একক সময় কত করবে না, 5 সেকেন্ডে যায় 50 মিটার, 1 সেকেন্ডে কত যাবে 50/5। তার মানে কি, মোট পথকে মোট সময় দ্বারা আমাকে ভাগ করতে হচ্ছে। তাহলে এই মোট পথটা কেমন ধরনের পথ? সরলরৈখিক পথ। তাহলে কি লিখবো, মোট সরলরৈখিক পথ ডিভাইডেড বাই মোট সময় দ্বারা ভাগ করলে একক সময়ে কত পথ যাচ্ছে না 10 মিটার পার সেকেন্ড। কেন না 50 মিটার হয়ে থাকে 5 কি এত সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে যেটা আমরা পাচ্ছি, যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে কি বেগ। তাহলে একে যদি আমরা একটু বাড়িয়ে নিই, তাহলে মোট সরলরৈখিক পথকে আমরা কি বলি, সরণ বাই মোট সময়। তাহলে এটাই হচ্ছে সরণ, মোট সরলরৈখিক পথটাকে আমরা কি বলে থাকি, সরণ বলে থাকি। তাহলে বেগ সমান হচ্ছে সরণ বাই মোট সময়। তাহলে এর একক কি আসবে, একক যদি এসআই তে দেখতে চাই, সরণের এসআই একক কি ছিল না মিটার, সিজিএস কি ছিল না সেন্টিমিটার, কারণ সরণ কি বোঝাচ্ছে, দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। তাহলে এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সিজিএস একক কি হচ্ছে সেন্টিমিটার বাই সেকেন্ড। ক্লিয়ার হলো? মাত্রা কি আসবে না, মাত্রা এখান থেকে আমরা বলে দেবো যে মাত্রা হচ্ছে কি না দৈর্ঘ্য বাই সময়, তার মানে লেন্থ বাই টাইম। একক থেকে আমাকে মাত্রা বিবেচনা করতে হবে, তাহলে লেন্থ বাই টাইম, তার মানে L (t⁻⁻1). তাহলে বেগ হচ্ছে কি প্রকৃতির রাশি, স্কেলার না ভেক্টর, যেহেতু নির্দিষ্ট অভিমুখ রয়েছে একটা আর তার মানও রয়েছে, তারপর আমরা বলতে পারি বেগ হচ্ছে ভেক্টর রাশি। বেগ কেমন প্রকৃতির রাশি না ভেক্টর রাশি। ক্লিয়ার হলো? তো বেগের শ্রেণীবিভাগও আমরা যদি দেখি, তাহলে বেগের শ্রেণীবিভাগও আমরা 3 প্রকারের পাবো। তাহলে বেগ হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সমবেগ, আরেকটা হচ্ছে অসমবেগ, আরেকটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাহলে সমবেগ আমরা কাকে বলবো না, কোনো বস্তু এ থেকে বি পর্যন্ত যাচ্ছে, ঠিক এ থেকে বি পর্যন্ত যাচ্ছে, ঠিক। তাহলে এ থেকে বি পর্যন্ত যাচ্ছে, প্রথম 1 সেকেন্ডে গেল 5 মিটার, তারপরের 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 1 সেকেন্ডে 5 মিটার। তাহলে নির্দিষ্ট সময়ে যদি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তখন তাকে আমরা বলবো সমবেগ। সরলরৈখিক দূরত্ব, এটা কেমন দূরত্ব না সরলরৈখিক। দেখো 1 সেকেন্ডে 5 মিটার, 1 সেকেন্ডে 5 মিটার, তাহলে নির্দিষ্ট সময়ে
নির্দিষ্ট সময়টা এখানে আমাদের 1 সেকেন্ড, আর প্রতি সেকেন্ডে কত করে পথ অতিক্রম করছে সরলরৈখিক পথ? 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার। তাহলে এই রকম বেগটাকে আমরা কি বলবো? সমবেগ। তাহলে কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সরলরৈখিক দূরত্ব অতিক্রম করলে, নির্দিষ্ট সরলরৈখিক দূরত্ব অতিক্রম করলে এই প্রকৃতির বেগকে আমরা বলবো সমবেগ। অসমবেগ কাকে বলবো? যে কোনো একটা বস্তু এ থেকে বি পর্যন্ত যাচ্ছে, এ থেকে বি পর্যন্ত গেল, যে প্রথম 1 সেকেন্ডে গেল 4 মিটার, তার পরের 1 সেকেন্ডে গেল 5 মিটার, তার পরের 1 সেকেন্ডে গেল 3 মিটার, তার পরের 1 সেকেন্ডে গেল 5 মিটার, তার পরের 1 সেকেন্ডে গেল 3 মিটার, তার পরের 1 সেকেন্ডে গেল 2 মিটার। তাহলে আমরা কি লক্ষ্য করতে পারছি? যে নির্দিষ্ট সময় যেখানে আমাদের 1 সেকেন্ড, তার প্রত্যেক ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? 1 সেকেন্ডে 4 মিটার, 1 সেকেন্ডে 5 মিটার, 1 সেকেন্ডে 3 মিটার, 1 সেকেন্ডে 5 মিটার, 1 সেকেন্ডে 3 মিটার, 1 সেকেন্ডে 2 মিটার। তার নির্দিষ্ট সময়ে তার অতিক্রান্ত সরলরৈখিক পথ কি আলাদা আলাদা। তো তখন আমরা এই ধরনের বেগটাকে আমরা কি বলবো? অসম বেগ। তাৎক্ষণিক বেগ কি বলছে? দেখো দেখো সাপোজ ধরো একটা বস্তু এ থেকে বি পর্যন্ত যাচ্ছে, এ থেকে বি পর্যন্ত, তো বললো যে চতুর্থ সেকেন্ডে সে কত পথ গেছে। কি বলেছে? একটা পার্টিকুলার একটা সময়ে, তো একটা পার্টিকুলার সময়ে সে কত পথ গেছে সেইটা আমাকে নির্ণয় করতে বললো। তো চতুর্থ সেকেন্ডে কত পথ যাবে আমরা কিভাবে বার করব? চতুর্থ পথ মানে কোনটা ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো এ হচ্ছে কি আমাদের কাছে 0 সেকেন্ড, তো 0 সেকেন্ড থেকে 0.1 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8 0.9, তারপরে আসছে 1 সেকেন্ড। তাহলে 0 থেকে 1 সেকেন্ড ধরো এত দূর পর্যন্ত, তাহলে 1 সেকেন্ডে সে এইটুকু পথ গেছে। তো 2 সেকেন্ড হলে কি হবে? 1.1 1.2 এমনি করে করে এত দূর পর্যন্ত 2 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে সে এইটুকু পথ গেছে। 3 সেকেন্ডে ধরো এতটুকু গেছে, তো 3 সেকেন্ড সাপোজ এখান থেকে এতটুকু। তো চতুর্থতম সেকেন্ড মানে হচ্ছে এখান থেকে ধরো সাপোজ এইটুকু। তাহলে এই টোটাল ইন্টারভালটাকে আমরা কি বলবো? চতুর্থ সেকেন্ড। তো চতুর্থ সেকেন্ডে সে কত পথ গেছে, যে এইখান থেকে এইটুকু যে পথটা, এই যে পথটা, এই পথটাই হচ্ছে কি না তাৎক্ষণিক বেগ। যে সরলরৈখিক পথ বরাবর সে অগ্রসর হচ্ছে ঠিক যে চতুর্থতম সেকেন্ডে সে কত পথ গেল। তাহলে একটা নির্দিষ্ট সময়ে সে কি পরিমাণ পথ অতিক্রম করছে, সেই পথটাই হচ্ছে কি না তাৎক্ষণিক বেগ। তাহলে তাৎক্ষণিক বেগ আমরা কাকে বলবো? এর ডেফিনেশন যদি আমাকে দিতে হয় তাহলে কিভাবে দেবো? দেখো এইভাবে দেবো, যে কোনো গতিশীল বস্তু, দেখো কোনো গতিশীল বস্তু কোনো মুহূর্তের সময়ে, যে কোনো একটা মুহূর্তের সময় যে সরলরৈখিক পথ, সরলরৈখিক বা একে আমরা এক কথায় লিখতে পারি যে সরণ অতিক্রম করে, যে সরণ ঘটায়, তাকে আমরা কি বলবো? অতিক্রান্ত বেগ। অতিক্রান্ত বেগ। তাহলে অতিক্রান্ত বেগ নির্ণয়ের প্রসিডিওর কি? দেখো অতিক্রান্ত বেগ নির্ণয়ের প্রসিডিওর হচ্ছে v = dv/dt। তাহলে কোন একটা ক্ষুদ্র সময়ের অবকাশে যে ক্ষুদ্র dv লিখে ফেললাম ds/dt, যে ক্ষুদ্র সময়ের অবকাশে যে ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো যে তাৎক্ষণিক বেগ। যেটাই আমরা পাবো সেটাকে আমরা কি বলবো? বেগ বলবো। সেটাকে আমরা কি বলবো? তার বেগ বলবো। সামনে আর ডি লিখবো না, সেটাকে আমরা বেগ লিখবো। ক্লিয়ার হচ্ছে? তো একটা তাহলে আজকের দিনের মতো যতটুকু আমরা পড়লাম সেখান থেকে আরেকটি মাত্র কোশ্চেন হয়ে থাকে যে বেগ আর দ্রুতির মধ্যে কোনটি শূন্য হতে পারে। কোশ্চেনটা এইভাবে আসবে যে বেগ ও দ্রুতির মধ্যে, এইভাবে কোশ্চেনটা এইভাবে আসে যে দ্রুতি ও বেগের মধ্যে দ্রুতি শূন্য হতে পারে কিন্তু বেগ শূন্য হয় না কেন? এইভাবে আসে, দ্রুতি ও বেগের মধ্যে দ্রুতি শূন্য হতে পারে কিন্তু বেগ শূন্য হতে, দ্রুতি শূন্য হতে পারে না কিন্তু বেগ শূন্য হতে পারে কেন? এই কোশ্চেনটা এসে থাকে। কেমন করে? সাপোজ ধরো কোন একটা বস্তু এ থেকে যাত্রা শুরু করলো এইভাবে,
একটা বর্গক্ষেত্রাকার জায়গায় এইভাবে সে অগ্রসর হচ্ছে। পুনরায় সে আবার কি করলো না এ বিন্দুতে ফিরে এলো, পুনরায় সে এ বিন্দুতে ফিরে এলো। তাহলে এটা হচ্ছে কত 4 মিটার বর্গক্ষেত্রাকার একটা জায়গা, এটাও কত হবে 4 মিটার, এটাও কত হচ্ছে 4 মিটার, এটাও কত হচ্ছে 4 মিটার। তাহলে দ্রুতি বার করার, তাহলে এই পথটা অতিক্রম করতে সাপোজ ধরো তার 5 সেকেন্ড সময় লেগেছে, এটাও 5 সেকেন্ড সময় লেগেছে। হ্যাঁ, কোনো জায়গায় তুমি যদি আলাদা ধরতে চাও তাও আমার আপত্তি নেই, ধরো এটা ধরো 8 সেকেন্ড সময় লেগেছে, এটা ধরো 10 সেকেন্ড সময় লেগেছে, কোনো আপত্তি নেই। তাহলে বেগ আর দ্রুতি নির্ণয়ের পদ্ধতি কি ছিল দেখো, বেগ আর দ্রুতি, আমি যদি দ্রুতি লিখি তাহলে দ্রুতি সমান কি লিখব, মোট অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথ বাই মোট সময়, তাই তো। আর বেগ যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখব, সরণ, সরণ বাই সময়, মোট সময় বা সময় যা খুশি লিখবে লিখো। তাহলে দ্রুতি আগে বার করো, তো দ্রুতি বার করার ক্ষেত্রে আমরা কি করব, মোট অতিক্রান্ত পথ 4 মিটার 4 মিটার 4 মিটার 4 মিটার, তার মানে মোট পথ কত হলো 4 মিটার প্লাস 4 মিটার প্লাস 4 মিটার প্লাস 4 মিটার। তাহলে এমনি করে করে বারবার 4 যোগ না করে ইন্টু 4 করে দেবো। মোট সময় কত, 5 5 8 10, 5 5 8 10। কনসেপ্ট কনসেপ্ট যদি চলে যায় তাহলে গেল, তাহলে 16 ডিভাইডেড বাই, তাহলে কত আসছে 28। তাহলে একে আমরা ভাগ করলে ডেফিনেটলি নট ইকুয়াল টু 0, তাহলে এটা ডেফিনেটলি 0 তো নয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কিন্তু বেগের ক্ষেত্রে লক্ষ্য করো, বেগ বলছে সরণ বাই সময়। তাহলে সরণ জিনিসটা হচ্ছে কি না, সরণ বলছে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব বানাও। তাহলে বস্তুটা এ থেকে যাত্রা শুরু করেছে, তাহলে এটা ছিল তার ইনিশিয়াল পয়েন্ট, আবার ঘুরে 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 আবার এই এ বিন্দুতে এসে পৌঁছেছে। তাহলে যে পয়েন্টটা ইনিশিয়াল ছিল সেই পয়েন্টটা যদি ফাইনাল হয় তাহলে এটা একটা পয়েন্ট হয়ে গেছে না। তাহলে পয়েন্টের কোনো দূরত্ব আছে, একটা পয়েন্ট যদি একটা পয়েন্ট বানাই তাহলে এই পয়েন্টের কোনো দূরত্ব আছে, কোনো একটা দৈর্ঘ্য আছে, নেই। তাহলে এক্ষেত্রে সরণ আমি কত পাবো, 0। তাহলে 0 ডিভাইডেড বাই যদি আমি সময় করি তাহলে মোট সময় কত লেগেছে না 28 সেকেন্ড। তাহলে 0 ডিভাইড বাই 28 করলে কত আসবে না 0। তাহলে দ্রুতি 0 হতে পারে না, কিন্তু বেগ 0 হতে পারে। তো কনক্লুশন আমাকে এইভাবে রেডি করাতে হবে। তো আজকের মতো আমরা বেগ পর্যন্ত ওভারঅল যতগুলো থিওরিটিক্যাল টাইপ ছিল সবগুলোকে কভার করেছি। তো নেক্সট আমরা নিয়ে আসবো ত্বরণ মন্দন ভরবেগ। আমাদের এখানটা লেখা আছে ত্বরণ মন্দন ভরবেগ, আমরা বেগটাকে অলরেডি কভার করে নিলাম। ক্লিয়ার? তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত কাইনামেটিক্সের টপিকস জানলে। নেক্সট বাকিটা আমরা কভার করার চেষ্টা করছি। তো আজকের মতো এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।